আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ রশিদ লালী আপনাদের সাথে আজকে থাকবো। আমাদের আজকের আলোচনার বিষয় কয়েকটাই। কালকে বিইআরসির একটা সংবাদ এসছে, যেখানে বিইআরসি টেকনিক্যাল কমিটিতে আলোচনার মধ্যে আছে তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন কমিশন বাড়াবার ব্যাপারটা, এবং ওখানে বলা হয়েছে যে আগামী 10 থেকে 15 দিনের ভিতরে একটা সিদ্ধান্ত বিইআরসি নিয়ে জানিয়ে দিবে। এই একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হলো যে আমাদের এএমসি এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলোতে 20টা এমন এএমসি আর মার্চেন্ট ব্যাঙ্ক আছে যেগুলোর মধ্যে অ্যাপ্রুভাল ছাড়া, এসইসির অ্যাপ্রুভাল ছাড়াই এমডি এবং সিওরা কাজ করছেন। সে বিষয়ে একটা আলোচনা করব। আর বাংলাদেশ ব্যাংক এবং রেগুলেটরসদের সাথে কালকে একটা আলোচনা হয়েছে, সে বিষয়ে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে আলোচনার জন্য সময় বের করে এসছেন জনাব ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন, উনি চেয়ারম্যান ইসি কমিটি সাউথ বাংলা ব্যাংক। জনাব মোয়াজ্জেম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডান পাশে আছেন জনাব এ কাদের চৌধুরী, এমডি ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড, আপনাকে স্বাগত জানাচ্ছি। মোয়াজ্জেম ভাই, যেমনটা আমরা শুরুতেই বলছিলাম যে আমরা যে ইনফরমেশনস পাচ্ছি তাতে বিইআরসি কাছে তিতাস গ্যাস একটা অ্যাপ্লিকেশন করেছিল যে ডিস্ট্রিবিউশন কমিশনটা আগের জায়গায় ফিরিয়ে নিতে। এটা নিয়ে একটা টেকনিক্যাল কমিটি ওনারা করেছিলেন এবং সেই কমিটিটা কাজ করছে, এবং বলা হচ্ছে জনাব সেলিম মাহমুদ সাহেব, মেম্বার বিইআরসি, উনি বলেছেন যে আগামী 10 থেকে 15 দিনের ভিতরে একটা সিদ্ধান্ত আসবে। এ নিয়ে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও অনেক আলোচনা করেছে এবং ইনকোয়ারি কমিটি করেছে, ইনকোয়ারিও হয়েছে। আমরা সবাই উদ্গ্রীব ছিলাম, কারণ পুঁজি বাজারে এটা একটা বিশাল একটা এফেক্ট কিন্তু হয়েছে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। এক্ষেত্রে আমি বলবো, দেখেন, বিফোর টেকিং এনি সাচ ডিসিশন বিইআরসির উচিত ছিল তিতাস গ্যাসের স্টেক হোল্ডার্স এদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসা। কিন্তু এককভাবে একটা পাবলিক লিস্টেড কোম্পানিকে এভাবে আন্ডার ভ্যালু করে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু স্টেক হোল্ডাররা, জেনারেল পাবলিক। আজকে যারা প্রুডেন্ট ইনভেস্টর ছিল তারা কিন্তু ইনভেস্ট করে ফেলছে অ্যাট দি লোয়েস্ট প্রাইস, এবং ওই অবস্থা থেকে কিন্তু যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা ডিসপোজ করেছে। তাদের বাইং ক্যাপাসিটি হয়তো ছিল না এই সময়, মানে 84 টাকার থেকে 42 টাকায় নামছে, 50%-এ নেমে আসছে। অতএব ক্ষতিগ্রস্ত যা হওয়ার হয়ে গেছে। এরকম উদাহরণ দ্বিতীয়টা আর কখনো না হয়। আপনি 1 মাস 1.5 মাস আগে সিদ্ধান্ত নিয়েছেন, 2 মাস আগে, আবার সেটা রিভিউ করতেছেন এখন। অতএব না, রিভিউ পিরিয়ডটা মোয়াজ্জেম ভাই যদি বলি প্রায় 4 মাস হয়ে গেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে অন্য কোম্পানি হইলে বলতেন আপনারা ম্যানিপুলেশন। এখন যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তাদের দিকে ওই রকম আঙ্গুল তোলা আমাদের জন্য বিশাল মানে বিব্রতকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর দেখেন, আমি বলবো যে বর্তমান মার্কেটে অ্যাকচুয়ালি আমাদেরকে একজন লিডার অফ দি লিডার্স দরকার, যে এ টু বি পয়েন্টে যাবে, এর যে লক্ষ্য কি, আমরা ওই পথে যেতে আমাদের প্রতিবন্ধকতা কি, এগুলি আইডেন্টিফাইড অলরেডি। এখন অল দি টুলস আর ইন প্লেস। আপনাকে কিন্তু এখন অ্যাসেম্বল করে মার্কেটটা ডেভেলপ করার মতো একটা বিশাল সুযোগ আসছে সামনে। আপনাকে জাস্ট এখন একজন সমস্ত বাংলাদেশ ব্যাংক বলেন, বিএসইসি বলেন, ডিএসসি ব্রোকার্স বলেন, সিএসসি বলেন, মার্চেন্ট ব্যাংকার্স বলেন, অল্টারনেটিভ ফান্ড ম্যানেজার বলেন, দ্যাট ইজ ভেঞ্চার ক্যাপিটাল অথবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলেন, ইন্স্যুরেন্স কোম্পানিজ বলেন, এদেরকে একত্রিত করে ইন্টিগ্রেটেড একটা টিম এবং তাদের একজন লিডার, এ যদি ভূমিকা রাখতে পারে, অ্যান্ড হি মাস্ট বি ডেডিকেটেড ওয়ান, হি মাস্ট হ্যাভ টাইম, ট্যালেন্ট, উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। একটু প্যাচ আপ করলেই কিন্তু মার্কেটটা একটা ভালো শেপে চলে আসার মতো একটা সুযোগ। কিন্তু মোয়াজ্জেম ভাই, খুব দুঃখের সাথে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, যে এই যে বাজারটা এতদিন ধরে ইন্ডিভিজুয়াল লেভেলসে আমরা কাজ করছি, অনেকেই, আপনিও করেছেন, এই কাজগুলো আমরা ইন্ডিভিজুয়ালি করছি, অথচ আমাদের ব্রোকার একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনটা
কোনো ওরকম কাজ কিন্তু আমরা দৃশ্যমান না। এটা কি অ্যাসোসিয়েশনের কাজ নয়? না, ডেফিনেটলি অ্যাসোসিয়েশনের কাজ। আমি এখানে কাউকে হার্ড করার জন্য বলবো না, বাট একটা জিনিস কি, ধরেন অ্যাসোসিয়েশন ইজ এ নূতন কুড়ির মতো, এখনও কিন্তু মেম্বাররা অনেকেই পার্টিসিপেট করেনি। অ্যাসোসিয়েশন নূতন, এটা কিন্তু মার্কেটে অনেকে জানেও না। তো এটার একটা ভাইব্রেন্সি আসবে আফটার দি ফার্স্ট এজিএম অফ দি অ্যাসোসিয়েশন, এবং উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। কিন্তু মজিম ভাই, এটাও তো 3 বছর হয়ে গেল। এই এখন যে এক্সিস্টিং অ্যাসোসিয়েশনটা এবং তার এক্সিকিউটিভ মেম্বারস এবং ইত্যাদি, এটাও 3 বছর হয়ে গেছে। বা দিস ইজ ভেরি আনফরচুনেট। এই কাজগুলো আমরা যদি ইন্ডিভিজুয়াল লেভেলে করতে পারি তাহলে অ্যাসোসিয়েশনের অবশ্যই করা উচিত ছিল। অ্যাসোসিয়েশন অনেক কাজ কিন্তু ওনারা করতে পারেন যেগুলো করা হয় না। নেগেটিভ কিছু মাইন্ড আছে, নেগেটিভ কিছু ব্রেনস আছে যেগুলো কাজ করে। অনেক সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে, বিনিয়োগকারীদেরকে সতর্ক থাকতে হবে, সেখান থেকে ব্রোকারদেরকেও সতর্ক থাকতে হবে, সবাইকে মিলে আমাদের সতর্ক থাকতে হবে। সেটাই এখানে। এবং এরকম কিছু লোক কিন্তু খুব বেশি না। জনাব কাদের, আপনার কাছে আসতে চাচ্ছি একটু। যেমনটা মজ্জেম ভাই বললেন যে সমন্বিত এফার্টের দরকার আছে, যে এফার্টগুলো আমরা দেখতে পাচ্ছি না ইদানিংকালে। আমরা একটা এফার্ট যেটা আমরা শুরু করেছিলাম এবং আমরা এটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে এটার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো, যেখানে সেটা হলো যে আমরা গতকালকে পরশুদিন দেখেছি কিছু ডেভেলপমেন্ট হয়েছে। বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং অর্থ সচিব ব্যাংকিং এবং গভর্নর সাহেব, এসিসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আমাদের নবনির্বাচিত জনাব রকিবুর রহমান, উনাদের একটা মুভমেন্ট একটা হয়েছে। এবং সেখানে যে সংবাদ আমরা পেয়েছি সেটা হলো যে সরকার খুব আন্তরিক, এই মন্ত্রণালয়গুলো আন্তরিক, গভর্নর সাহেব আন্তরিক, এবং এই যে 3-4টা বিষয় বাংলাদেশ ব্যাংকের সাথে রয়ে গেছে বাজার সংক্রান্ত কিছু বিষয়, সেগুলো আমরা যে মানে পাচ্ছি, ইন্ডিকেশনস পাচ্ছি, তাতে হয়তো খুব শিগগিরই, হয়তো এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহের মধ্যে একটা ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পাবো বলে আশা করছি। এরকম একটা সমন্বিত এফোর্ট, যেটা মজ্জেম ভাই যেদিকে ইঙ্গিত দিলেন, কত জরুরি? শোনেন, আপনাকে বলি, যে কোনো কাজ করতে গেলে আপনার একটা ভালো বড় কাজ করতে গেলে কিন্তু এককভাবে হয় না, কোনো কাজ এককভাবে হয় না। আবার বিক্ষিপ্তভাবে যদি করা হয় সেটা কিন্তু আপনি সেই ফল পাবেন না। সুতরাং প্রয়োজনটা কোথায়? সব অর্গানাইজেশনগুলোকে এক করে, যেটাকে বলি আমরা যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বা সমন্বয় করা, এই যে সমন্বয় আমরা বলতেছি, এটা কিন্তু বহুদিন আগের থেকে বলা হচ্ছে। সমন্বয়হীনতার অভাবে আমরা আগে দেখেছি ওখানে বাংলাদেশ একটা ডিসিশন নিয়েছে, হচ্ছে যে মার্কেট এসএসসিকে না জেনে করা হয়েছে, সেখানে এসএসসি একটা রোল আছে তাদের। তো সুতরাং তাদেরকে দিয়ে যদি করা হতো তাইলে হতো কি, এগুলোতে আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট, রেজাল্টটা কিন্তু আসতো। আর এগুলো না করাতে কিন্তু রেজাল্ট আসে না। যেমন আমাদের দেশে যেটা হয়, আপনি দেখবেন আইনটা যখন করা হয়, যে স্টেক হোল্ডার যারা আছে, দে আর ভেরি হার্ডলি কনসাল্টেড। বিদেশে কিন্তু কোনো আইন করতে গেলে বিভিন্ন বডিজ যেগুলো আছে, সরকারি বা বেসরকারি যেগুলো আছে, কনসার্ন যারা আছে, তাদেরকে দিয়ে পরামর্শ করে কনসালটেটিভ কমিটি ডিসকাশন করে তারপরে আবার পাবলিক ওপিনিয়নে আপনার নেওয়া হয়। টিভিতে আপনার ইলেকট্রনিক মিডিয়া, আপনার প্রিন্ট মিডিয়াতে এগুলোতে আলোচনা হয়। আলোচনা হওয়ার পরে একটা কনসেনসাস বিল্ড আপ হয়। বিল্ড আপ পরে জিনিসটা কিন্তু মানে আইনে বলেন সেখানে যায়, এবং তখন এটাকে আপনার ইমপ্লিমেন্টেশনে যায়। এরপর ইমপ্লিমেন্টেশন যখন যায়, এরপরে কিন্তু আর আপনার কোনো লেখনা বাইর হয় না, লেটেস্ট বাইরে ধরা পড়ে না, কারণ ওগুলো আগেই কিন্তু ফিল্ট্রেশন হয়ে যায়। তো আমাদের দেশে এই জিনিসটা কিন্তু খুব অভাব, যার জন্য আমরা দেখি আইন করার পরেই কিছুদিন পরে আবার অ্যামেন্ড করতে হয়, বুঝছেন না? তারপর আইন করার পরে দেখা যায় যে একটা গ্রুপ সিরিয়াসলি এফেক্টেড হয়ে যাচ্ছে।
সুতরাং আমরা ওইখানে আমরা দেখতেছি এটা এই যে একটা সমন্বয়হীনতার অভাবের কারণেই কিন্তু এটা হচ্ছে। সদিচ্ছার যে অভাব আছে তা আমি বলি না, কিন্তু ওই যে মানসিকতা, সেটা মাইন্ডসেট, যে আমি আলাপ করলে আমি ছোটো হয়ে যাব, বা আপনার ওকে ডাকলে আমি তো আমার সেই ইয়েটা আধিপত্যটা থাকছে না, এই জিনিসটা কিন্তু আমাদের, আমি বলবো যে জাতিগতভাবে কিন্তু এটা আমাদের একটা দুঃখ, এটা একটা ঘাটতি ইনহেরিট করেছে। ডেফিনেটলি আমি আপনার সাথে একমত যে ইগো যে একটা জিনিস, সেটাকে কিন্তু বাইরে রেখে আমাদের এই কাজগুলো করা উচিত। এবং আমরা বিগত দিনে দেখেছি যে ইউকেতে যখন ওয়্যাট ইমপ্লিমেন্ট করা হয়, 8 বছর সেমিনার সিম্পোজিয়াম টক শো যে জিনিসটার কথা আপনি বললেন, সেইটা করে তারপরে ওয়্যাট ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং জার্মানিতে সেটা 13 বছর লেগেছিল আলোচনার মাধ্যমে, যেটা দিকে আপনি ইঙ্গিত করছেন। জনাব মোয়াজ্জেম, আপনার কাছে একটু আসতে যাচ্ছিলাম, সেটা হলো যে গতকালকে একটা কোঅর্ডিনেশন মিটিং হয়, সেখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও ছিল। সেখানে ইডরা একটা গাইডলাইন করছে, যেটা সেই মিটিংয়ে আলোচনা হয়েছে। সেই গাইডলাইনে ইডরা বলছে যে ম্যাক্সিমাম যে ডিপোজিটস যেটা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আছে, সেগুলো ব্যাংকসে জমা করতে হবে, কমার্শিয়াল ব্যাংকে। তো এখানে একটা ডিসক্রিমিনেটরি একটা মনোভাব দেখা দিয়েছিল, এবং সেখানে লিজিং কোম্পানি অ্যাসোসিয়েশন যেটা আপনাদের আছে, ওনারা একটা অ্যাপ্লিকেশন করেছিলেন বাংলাদেশ ব্যাংকে যে এই জিনিসটা যাতে না হয়, এটা আটকাবার জন্য। তো কালকের সিদ্ধান্ত হয়েছে যে না, এই জিনিসটা ইকুয়াল রাইটস আছে ব্যাংকস এবং এনবিএফআইস ডিপোজিট নেয়ার। এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করতেন। দেখেন লালি ভাই, ভেরি আনফর্চুনেটলি বলতে হয়, আমরা বাংলাদেশ সিন্স 71 আমরা বোধহয় অ্যাডহক ভিত্তিতেই চলতেছি, ভেরি টেম্পোরারি বেসিস। একটা পলিসি একজন আসেন, একজন দিয়ে যান, আর একজন এসে চেঞ্জ করেন। একটা এনবিএফআই অথবা লিজিং কোম্পানি বা ফিনান্স কোম্পানি যেটাই বলেন, এবং একটা ব্যাংক, দে আর ইকুয়ালি কম্পিটেন্ট, দে আর ইকুয়ালি লাইসেন্সড বাই বাংলাদেশ ব্যাংক। একটা আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বলেন, লিজিং কোম্পানি বলেন, বা আদার সাম ইন্টারমিডিয়ারিজ কোম্পানিজ আছে, এমনকি এখন ইদানিং কিছু ভেঞ্চার ক্যাপিটালও আসতেছে মার্কেটে। তো এখন আপনারা অনেক সময় সরকারি বা ওই যে ইডরার ডাইরেকশনগুলি আসার কারণ হলো দে ওয়ান্ট টু ফিল সিকিউরড। তা আপনি রেটেড করেন, আপনি লিজিং কোম্পানি আর ব্যাংককে ডিভিসিভ একটা পলিসি না দিয়ে আপনি রেট করেন। দেয়ার আর সো মেনি ব্যাংকস, তাদের কাছে টাকা রাখলে আপনি টাকা ফেরত পাবেন না। দেয়ার আর সো মেনি লিজিং কোম্পানিজ, ইট ইজ এ গ্যারান্টিড ফান্ড, ইট ইজ মোর দ্যান আ ব্যাংক, ইট ইজ মোর দ্যান এ ব্যাংক। সো আপনি এভাবে ডিসক্রিমিনেট না করে তাদেরকে রেট করেন যে হু আর দি টপ ব্যাংকস অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এনবিএফআইস। তো এইটা কি ইডরার চেয়ারম্যান বুঝতেছেন না? ওনার মতো বিজ্ঞ লোকেরা ওখানে আছেন, ওখানে সদস্যরা যারা আছেন, আমি তো জানি অল আর লার্নেড, এবং তাদের সেই বিজ্ঞতার বলেই আমি আশা করি এরা একটা সুপরামর্শ ভিত্তিক একটা সমাধানে পৌঁছাবেন। আর আরেকটা জিনিস আমি লালি ভাই বলতে চাচ্ছি যে আমাদের দেশে নাথিং ইজ ইম্পসিবল। এই মার্কেট এতদিন থেকে এভাবে, সে 2010-এর ডিসেম্বর থেকে আজকে এপ্রিল 2016, আমরা সবাই কথা বলছি, কিন্তু হ্যাভ ইউ ভিজুয়ালাইজ ওয়ান লিডার হু ক্যান কাম ফরওয়ার্ড, বা সরকার থেকে একজন অম্বুডসম্যানের মতো বা এরকম কেউ এই মার্কেট নিয়ে একটা পলিসি মেকারের ডিসিশন নেবে? ঢাকা স্টক এক্সচেঞ্জের সিইও তো পারবে না মার্কেট ডেভেলপ করতে, বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব এককভাবে না মার্কেট ডেভেলপ করা। সো দেয়ার মাস্ট বি অ্যান ইন্টিগ্রেটেড এফোর্ট, যেটা ভাই বললেন কাদের ভাই, যে আসলে আমাদের হোয়ার ইজ আর লিডার, হি মাস্ট ভিজুয়ালাইজ যে কোন জায়গায় আমার কোথায় যেতে হবে, প্রতিবন্ধকতা কি। হ্যাঁ, অল আর আইডেন্টিফাইড, অ্যাগেইন উই আর ফলিং ব্যাক, একটু উপরে যায় আবার ফল ব্যাক করি। দেয়ার ইজ এ কোশ্চেন অফ লিডারশিপ। হ্যাঁ, দিস ইজ আমার মনে হয় বাজারে এই মুহূর্তে, কাদের ভাই আপনি যে কথাটার দিকে ইঙ্গিত দিলেন, বাজারে এই মুহূর্তে কি কনফিডেন্সের অভাব আছে? শুনেন, কনফিডেন্সটা আমি বলবো যে ইট ইজ সাবসিকুয়েন্ট ম্যাটার, মানে কনফিডেন্সটা ফল কিন্তু কজ না। তো এখন আমাদের দেখতে হবে কজটা কি, যে কজের জন্য আপনার এই কাজটা বাধাগ্রস্ত হচ্ছে, কনফিডেন্সটা আসতেছে না।
আমি অনেক দিন ধরে এই জিনিসটাকে আমি এক্সামিন করতেছি। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে কি জানেন, বাজারের কিছু ইনহারেন্ট উইকনেস রয়ে গেছে। 2010-এর পরের থেকে আপনি যদি পিছনটা আপনি দেখেন এই গত 5-6 বছরের, মানে এটা তো আমরা অনেকবার কিন্তু বলেছি, এটা নতুন কিছু না, যে বাজার যখন ক্র্যাশ করে, পৃথিবীর সব দেশে মার্কেট ক্র্যাশ করে, কিন্তু মার্কেটটাকে আবার ইনসুলেট করার জন্য, বেল আউট করার জন্য কিন্তু সরকারের প্রোগ্রাম আছে। এখানে সরকারই কিন্তু এগিয়ে আসতে হবে, আর কেউ পারবে না। সিকিউরিটি কমিশন পারবে না, ডিএসসি পারবে না, ব্যাংকার সিস্টেম পারবে না, কেউ পারবে না। এবং সরকার কিভাবে পারবে সেটা তার একটা নিজস্ব পলিসি থাকে। তো আমি এই ব্যাপারে সামান্য একটা আলোকপাত করতে চাই আপনাকে, যে আমরা ধরেন বাজার 2011 যখন আপনার 10-এর শেষের দিকে, ডিসেম্বরের দিকে কিন্তু ক্র্যাশ করলো মার্কেট, তারপরে কন্টিনিউয়াস 11 পড়লো, তারপরে 12 পড়লো, 13ও পড়লো, ইত্যাদি ইত্যাদি। সরকার অনেক অ্যাটেম্প নিয়েছে, কিন্তু প্রাইম মিনিস্টার নিজে পর্যন্ত ইনভলভ হয়ে আপনার বিয়ে করা হয়েছে। অনেক অ্যাসোসিয়েশন, সরকার খুব আন্তরিকতার সাথে জিনিসটা, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছেন, দেয়ার কমিটমেন্ট করেছে, অনেকে ফান্ড দিয়েছেন দেন। এবং ক্র্যাশ করার পরে কিন্তু ফান্ড যদি মার্কেটে আপনার পাম্প করা না হয়, এই মার্কেট কখনো কিন্তু উঠতে পারে না। এটা একবারে মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল। কিন্তু এই যে রিসেন্ট ঘটনা কিন্তু হলেন চায়নাতে কি হলো, চায়নার এই ঘটনা পরে কিন্তু $156 বিলিয়ন তারা কিন্তু পাম্প করেছে মার্কেটে। এর জন্য যতটুকু আশঙ্কা করা হয়েছিল কিন্তু সেটা কিন্তু হয় নাই। মার্কেট এখন তো আস্তে আস্তে পিক আপ করতেছে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে মার্কেট 2011-এ ক্র্যাশ করার পরে মার্কেটে 1000 কোটি টাকা দিয়েছি, আদার দেন অনলি ওই যে স্মল ইনভেস্টার্স ফান্ড এবং আইসিবি সামান্য কিছু? হ্যাঁ, এটা তারা। আমি এই জায়গা থেকে আপনার কাছে আসবো। দর্শক মণ্ডলী, একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিই। দর্শক কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মীর আব্বাস আলী মিরপুর থেকে বলছি। জি ভাই বলেন। আমার প্রশ্ন আপনাদের এই সম্মানিত অতিথিবৃন্দ আপনার কাছে, যে বাজারে যে পরিমাণ যে সাপ্লাইয়ের ডিমান্ড নেই, প্রতি মাসে 2-3টা করে আইপিও এনে এই যে বাজার থেকে যে টাকা তুলে নিয়ে যাওয়ার যে টাকার বাজারে টাকার দরকার, সেখান থেকে বাজার থেকে টাকা তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই আইপিওর মাধ্যমে। যারা বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। দর্শক মণ্ডলী, আপনার একটু বোধহয় আছে, 2-3টো করে আসছে না, একটা করেই আসে অনেক ক্ষেত্রে। সেটা সাপ্লাইটা, আমাদেরকে সাপ্লাই চেইনটা ঠিক রাখতে হবে। দর্শক, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের পুঁজিবাজারের সাপ্লাই চেইনটা ঠিক রাখতে হবে। একটু ডিসরাপশন হয়ে গেলে কিন্তু আবার আরেক রকম সমস্যা দেখা দিবে। সো এই সাপ্লাই চেইনটা আমাদের যদি ঠিক রাখি, তাহলে বাজারে একটা স্থিতিশীল পজিশন থাকে এবং বিএসইসি সেই দিকে কাজ করছে, সেদিকে ওনাদের লক্ষ্য আছে যে যাতে কোনো প্রেশার না হয় বাজারে। এবং আপনি জেনে থাকবেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু ওনাদের কাছে প্রায় 40-50টা কিন্তু ইস্যু আছে, কিন্তু ওনারা আস্তে আস্তে করে দিচ্ছেন যাতে বাজারে কোনো প্রেশার না হয়। সো কাজেই এই জিনিসগুলো খুব কমপ্লিকেটেড, এগুলো বুঝতে একটু সময় লাগবে, বুঝাতেও সময় লাগবে। আমি এবার একটু আরেকটা ফোন আছে, আমি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুনেন, ওই যে আপনি মাস 2 আগে বলছিলেন যে ওই যে বাংলাদেশ ব্যাংকের যে এক্সপোজার এটা হয়ে যাবে, আমি আমার প্রোগ্রামের শুরুতেই বলেছি। দর্শক, আপনার যদি শুনে থাকেন তাহলে কাজটা অর্ধেক কাজ হয়েছে, যেটা আপনারা জানেন যে ওই ইকুইটি পোর্শনটা এক্সপোজার থেকে বের করা হয়েছে, সেটা হয়ে গেছে 1 জানুয়ারি থেকে হয়ে গেছে সেটা। আর অর্ধেক কাজ বাকি আছে, সেটা আমরা আশা করছি যে এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ সেইটার উপরে কাজ হচ্ছে, খুব আন্তরিকতার সাথে কাজ হচ্ছে। এবং সেইটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবও বলেছেন যে এটা আমি খুব শিগগিরই করে দিচ্ছি। আমরা আশা করছি যে খুব শিগগিরই বাকি কাজটাও হয়ে যাবে। একটু আপনি ধৈর্য ধরতে হবে। জি হ্যাঁ, যেটা বলতেছিলাম, আপনি যেটা বলছেন মানে ইকুইটি, আমাদের ইনভেস্টাররা কিন্তু এটা অনেকটা পরিষ্কার কিন্তু বোঝেন না। আপনি মানে
আমি বলতেছি ইনভেস্টারদেরকে যে লালিবা যেটা আমি বলছি যে ইকুইটি মানি যে প্রাইভেট কোম্পানি বা অন্য কোম্পানি যখন স্পন্সর করে ওটাকে ধরা হয়েছিল যে ওই এক্সপোজারের মধ্যে। তো এটা বাংলাদেশ ব্যাংক এটাকে তারা ডিলিট করেছে, ইজ এ ওয়ান স্টেপ ফরওয়ার্ড ডেফিনেটলি। এবং এগুলা বাকি যেগুলো আপনি বলছেন এগুলা উদ্যোগ নিয়েছে, সরকারের কাজ একটু স্লোলি হয়, আমরা খুব আশাবাদী এটা প্রায় শেষ পর্যায়ে, এগুলো কিন্তু শেষ পর্যায়ে আছে, এটা হয়ে যাবে। আমি যেটা বলতেছিলাম যে মার্কেটের যে কোথায় মার্কেটের ঘাটতিটা কেন মার্কেট তার পায়ের উপরে দাঁড়াতে পারছে না, আমি যেটা দেখেছি এটা হচ্ছে যে মার্কেটে কিন্তু আপনার ফান্ডের লিকুইডিটির ক্রাইসিস কিন্তু আছে। মার্কেট উঠে আমরা দেখছি 1 মাস 2 মাস 3 মাস থাকে, তারপর কিন্তু আবার আস্তে আস্তে মার্কেট পড়ে যায়। মানে বাজারের যে চাহিদা বা লোড যেটা আছে মার্কেট সেটা কিন্তু নিতে পারছে না। আপনার শরীর যতই মোটা তাজা হোক না কেন, যদি আপনার ব্লাডের শরীরে যদি ঠিক না থাকে এটা কিন্তু শরীর আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো সুতরাং হিয়ার মানি ইজ দি ব্লাড, মানে লিকুইডিটি ইজ দি ব্লাড অফ দি মার্কেট। সুতরাং এখানে এই যে ঘাটতি যেটা হয়েছে আগে থেকে যেটা আরম্ভ হয়েছে ওটা কিন্তু আমরা ঠিক মতো অ্যাড্রেস করি। আর যে মার্কেটের এই যে উইকনেস যেটা বললাম, সো এটাকে আমি বলবো যে স্টেবিলাইজ করার জন্য, যাতে আপনি দাঁড়াতে পারেন, তারপরে হাঁটতে পারেন, এরপরে দৌড়াইতে পারেন। সো উই নিড এ ফান্ড। এখন এটা আমি একটা অ্যাসেসমেন্ট করি যে এটা যদি ধরেন এখন যদি 7,000 crore একটা ফান্ড আনা যায়, সরকার থেকে কিন্তু ফান্ড আমরা চাবো না, মনে করেন যে 35টা ব্যাংক থেকে যদি 100 কোটি টাকা করে নেওয়া হয়, সো 3,500 crore আপনি পাচ্ছেন। সরকারি ব্যাংক থেকে যদি আপনি 500 কোটি টাকা নেন, আইসিবির থেকে 500 কোটি টাকা নেন, সাধারণ ব্যাংক থেকে আপনি 1000 কোটি টাকা নেন, আর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যদি আপনি 1,500 কোটি টাকা নেন, নিয়ে একটা বাস্কেট ফান্ড করলেন 7,000 crore টাকা, এই ফান্ডটা আপনি ইউ ডিস্ট্রিবিউট টু দি ব্রোকারেজ হাউসেস, সিলেক্টেড ব্রোকারেজ হাউসেসকে দিবেন, ক্যাটাগরাইজ করবেন, নীতিমালা একটা করবেন, এবং তারা যদি এগুলা দেখে শুনে মার্কেটে তারা বাই সেল আরম্ভ করে, আমি গ্যারান্টি দেবো। মানে বিদেশে যেটা করে সরকার, তারা একটা ফান্ড মার্কেট ইনজেক্ট করে, আমাদের তো সরকার থেকে আমরা বলতেছি দরকার নাই। এখন লিকুইডিটি সারপ্লাস আছে সব ব্যাংকে, ব্যাংকের ইন্টারেস্ট রেটও কমে আসছে, ওখানে আমরা ইন্টারেস্ট ফ্রি চাচ্ছি না, আমরা আমি সাবসিডি চাচ্ছি না। ঠিক আছে, আপনার পয়েন্টটা ঠিক আছে, বাট থিং ইজ যে আপনি জানেন যে ব্রোকারদেরকে 3 কোটি টাকা প্রতি ব্রোকারকে দেওয়ার জন্য একটা সার্কুলার হয়েছিল, এটাও প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু আনফরচুনেটলি সেই টাকাটা ব্রোকাররা পায় না। সেটা পেলে পরে হয়তো ইনভেস্টমেন্ট করলে বাজারটা আরেকটু গতি পেত, কিন্তু আনফরচুনেটলি সেটা পাচ্ছে না ব্রোকাররা। যখনই ব্যাংকে যাচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে যে এক্সেস এক্সপোজারের কারণ দেখিয়ে যে আমরা দিতে পারছি না। আমি একটু মজেম ভাই আপনার কাছে আসতে চাচ্ছি, কাদের ভাই কয়েকটা পয়েন্ট বলেছেন এই প্রসঙ্গে, আপনি যদি আমি কাদের ভাইয়ের যে লিকুইডিটি ক্রাইসিস শুরু করার আগে একটা ফোন নিয়ে নিব প্লিজ। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আমি আসসালাম। সালাউদ্দিন, নওগাঁ থেকে। জি ভাই, আমার প্রশ্ন, আইপিওর ব্যাপারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে বলা হয় যে আস্থা আছে, যার জন্য আইপিও তে 10 গুণ 20 গুণ হচ্ছে আবেদন করে, কিন্তু আইপিও যারা আবেদন করে তারা 5,000 টাকা ইনভেস্ট করলে তারা যদি লটারিতে না পায় তার টাকাটা লস হয় না, যদি পায় সেখান থেকে গেইন করে। তাহলে এটার সাথে প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটের কি সম্পর্ক, যে এটাকে আস্থা হিসাবে তারা এটাকে বললেন? ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আমি কাদের ভাই আপনার কাছে প্রশ্নের উত্তরটা নেব। মজেম ভাই, আমি যেটা বলতে যাচ্ছি, দেখেন আমি শুরুতে একটা কথা বলছি, উই নিড এ টিম লিডার অফ লিডার্স। তো এটা গভর্নমেন্টের যখন ইব্রাহিম খালেদ সাহেবকে দিয়ে যখন কমিটি ফর্ম, ইনভেস্টিগেশন কমিটি হলো, শেয়ার মার্কেট নিয়ে আলোচনা হলো, তখন যদি গভর্নমেন্টের, আপনি বললেন আন্তরিকতা আছে, আমিও বিশ্বাস করি আন্তরিকতা আছে, কিন্তু আপনি শুধু আন্তরিকতা থাকলেই কিন্তু আমার কাজ হবে না, আমার তো ক্ষুধা মেটানোর জন্য আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সেটার জন্য সরকার যেটা পারতেন, এখনও পারেন, একটা পার্লামেন্টারি কমিটি করে দিতে, যারা ওভারসি করতে পারে, তাদের একটা রিসার্চ সেল নিয়ে বাংলাদেশ ব্যাংকও তাদের কথা শুনবে, এসিসিও শুনবে, স্টেক হোল্ডাররাও শুনবে, এবং এই যে আদার রেগুলেটরস আছে ইন্টারমিডিয়েট, এরাও কিন্তু একটা সাহস বা একটা ভরসা পেত। সেক্ষেত্রে ব্যাংকের এক্সপোজার কি হবে,
মার্চেন্ট ব্যাংকের রোলটা কি হইতে পারে, মার্কেট মেকার্সের ভূমিকা কি হইতে পারে, স্টক এক্সচেঞ্জগুলি কি ভূমিকা পালন করতে পারে, কিভাবে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে স্টক এক্সচেঞ্জ যেতে পারতো, এই বন্ড কিভাবে মার্কেট স্টক এক্সচেঞ্জ ট্রেডেবল করা যেত, এই ফ্যাক্টরগুলো চলে আসতো। এখন যেহেতু আসে নাই, আনফর্চুনেটলি আমি মনে করি সময় এখনও আছে। এক্সপোজারের কথা যেটা উঠলো, আমি ক্লিয়ারলি ভাই একটা কথা বলবো, আগে কিন্তু এক্সপোজার ছিল টোটাল লায়াবিলিটির একটা এক্সপোজার 10%। ওইটাকে ওই পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি বলবো, এই কারণে দেখেন আমাদের স্টক মার্কেট ইজ নট স্মল, এখানে গভর্নমেন্টের বিভিন্ন কোম্পানির শেয়ার কিন্তু আসতে পারতেছে না ডিউ টু আন্ডার প্রাইস, এবং এখানে হিউজ মার্কেট ক্রিয়েট করার অপরচুনিটি আছে। আপনি কেন মার্কেটের এক্সপোজারটা কমাই দিলেন হঠাৎ করে, কি কারণে? আমার যদি ইফ আই ক্যান টেক রিস্ক অনলি দেন আমি যাব। আমি তো ব্যবসা করতে এসে লস করার জন্য আসিনি, আমি তো ব্যাংকের এমডি একজন, আমি একটা আর্থিক প্রতিষ্ঠানের এমডি, আমাকে বললেই তো আমি ঝাঁপায়ে পড়বো না, আই এম এ প্রফেশনাল। আপনি আমাকে ডিকটেট করে 10% থেকে কমায়া আজকে বলতেছেন মার্কেটে ফোর্স সেল করে মার্কেটটাকে দাবায়ে দেন, যেটা করা হয়েছে। আর এখনও বলা হচ্ছে 2 বছরের জন্য বাড়াচ্ছি, তাও গড়িমসি করা, বিভিন্ন রকম টাল বাহানা করা হচ্ছে। আশা করি আগামী 2-1 সপ্তাহের মধ্যে এটা বিষয়টা সুরাহা হবে। কিন্তু আই এম নট হ্যাপি উইথ দি প্রেজেন্ট সিনারিও যে ইকুইটির 25% যাচ্ছেন। আপনি যেখানে আগে এক্সপোজার ছিল মনে করেন একটা ব্যাংকের 20,000 কোটি টাকা, তার 10% মানে হলো 2,000 কোটি টাকা। আমি যেখানে 2,000 কোটি টাকা ইনভেস্ট করতে পারতাম, এখন 25% অফ মাই ইকুইটি মানে হলো সে আমার যদি পেইড আপ এবং ইকুইটি 500 কোটি টাকা থাকে, আমি মাত্র 125 কোটি টাকা পারবো। তো 2,000 কোটি টাকা থেকে আমি পারতেছি মাত্র 125 কোটি টাকা। তো পাবলিকের মাথায় হ্যামার পড়বে নাকি কার মাথায় পড়বে? এই যে আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা আমরা বলি, এটা হয়তো মুখে বলি, মনে বলি না, কারণ সরকারের সেরকম টুলস রেডি করা কিন্তু কোঅর্ডিনেটেড করে এটাকে ইফেক্টিভ করার মতো কোনো ব্যবস্থা কোঅর্ডিনেটেড এফর্টস নাই না। আচ্ছা লালি ভাই, আমি একটু বলবো। জি প্লিজ। মধ্যমের সাথে ওই 2 রিগার্ডস আমি কিন্তু ডিফার করে বলতেছি। জি বলেন। 1 নম্বর কথা হচ্ছে আপনি যেটা বলছেন, মানে লায়াবিলিটি হোয়াট? Liability is the deposit of the banks. Total deposit of Total deposit of banks. And what are the deposit? It is the public deposit. It is the deposit of the আপনার public in the তো পাবলিক তো আপনাকে অথরাইজ করে না আপনি তার টাকা নিয়ে আপনি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেন। 1 2 নম্বর হলো আপনি যেটা বলছেন যে আমি ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে আমি ডিউ ডিলিজেন্স আমি শেষ করে মাঝখানে একটা এনপিএল করার জন্য অনুমতি দিচ্ছে মার্কেট। যদি যে লোক এফডিআর রাখছেন 2 কোটি টাকার, উনি কি তাকে লং টার্ম ফাইন্যান্স করার জন্য অনুমতি দিছে? শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম ফাইন্যান্স ব্যাংক যেগুলো করছে। এখন আমি আসতেছি আপনাকে। এখন এটা হলো যে সরকার, না আমি বলি পাবলিক এটা কিন্তু দেয় নাই, বিদেশেও কিন্তু এটা নাই। এবং এই জন্যই কিন্তু আমি বলি আপনাকে, এই জন্য এই যে ফান্ড যে মিসম্যাচ হচ্ছে, লং টার্ম শর্ট টার্ম ডিপোজিট এনে আপনি লং টার্ম ইনভেস্টমেন্টে যাচ্ছেন ব্যাঙ্কগুলো, এটা কিন্তু আনওয়াইজ হচ্ছে কিন্তু আমাদের জন্য। এবং এটার জন্য কিন্তু পুঁজিবাজার, আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট যখন যাবেন, আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন, হ্যাঁ, ফর দিস ক্যাপিটাল মার্কেট ইজ দেয়ার, আপনি ওখান থেকে টাকা তুলে নেন। এবং এখানে আপনাকে বলি, আমি পেপারে লিখছিলাম বহুদিন আগে একটা কথা, যে ব্রিজ ফাইন্যান্সিং, ব্যাঙ্কগুলো করবে ব্রিজ ফাইন্যান্সিং 2 বছর 3 বছরের জন্য। তারপরে যখন কমার্শিয়াল অপারেশন চলে যাবে, সেখান থেকে আপনার কমার্শিয়াল যাবে যখন, তারপরে আপনি আইপিওতে আসতে হবে। এবং আমি বলছিলাম যে একটা এমওই হবে এটা লোন দেওয়ার সময়, যে আপনি উইল বি বাউন্ড, ইট উইল বি ম্যান্ডেটরি, যে আপনি যখন কমার্শিয়াল অপারেশনে যাবেন তখন আইপিওর মাধ্যমে টাকা তুলে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল লিমিট চালাবেন, লোন অ্যাডজাস্ট করে দেবেন, অ্যান্ড ইউ উইল বি ট্যাক্সড টু দ্য ক্যাপিটাল মার্কেট। এটা কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে না, এটা কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে না। এমনকি আমরা সিন্ডিকেটেড ফাইন্যান্স যেগুলো আজকাল ব্যাংক করতেছে, আমি এটার আমি অ্যাগেনস্টে। এটা করবেন, বাট এটা হবে আপনার যে বললাম ব্রিজ ফাইন্যান্সিং করতে পারেন এটা, কিন্তু আলটিমেটলি আপনাকে ক্যাপিটাল মার্কেটে আসতে হবে। আবার আপনি দেখেন বাংলাদেশে বড় বড় কোম্পানি যেগুলো আছে আমাদের, যেগুলো আমরা বলি কংগ্লোমারেটস কোম্পানি বা গ্রুপ অফ কোম্পানিজ, অনেকেরই আপনি দেখবেন যে একটা কোম্পানি কিন্তু এখনো লিস্টিংয়ে আসে নাই, অথচ তাদের কিন্তু ব্যাংকের এক্সপোজার কিন্তু তারা 2, 3 হাজার, 4 হাজার, 5 হাজার কোটি টাকার মতো তারা নিয়ে নিয়েছেন। কেন? এখানে ব্যাংকের দেখা উচিত না? বাংলাদেশ ব্যাংকের দেখা উচিত না?
ইট শুড বি মেড ম্যান্ডেটরি যে আপনি এত কোটি টাকার উপরে আপনি গেলে আপনি পাবলিক লিস্টিং আপনাকে আসতে হবে। আমার তো মনে সুতরাং হয় আমি there বলিনি should be আপনাকে, some policy-গত একটা ইয়ে মধ্যে থাকা উচিত। তো এগুলা যদি করা হয় এই মার্কেট ডেভেলপ হবে না তো কি হবে? আর আমি যেটা বলতেছিলাম ফান্ডের কথাটা, আমি এটা কোনো ফ্রি ফান্ড না, আই উইল গিভ ইন্টারেস্ট। ব্যাংকের এখন যে রেট আছে তার থেকে না সামান্য কম দিলাম, বাট এটা কিন্তু কাদের ভাই সেখানে তো সেই সমস্যার কথা আপনাকে বললাম, এক্সপোজার। whenever you are going to the bank they are saying that I don't have excess না exposure। না ওই এখানে সরকার যদি আমি দিতে পারছি না ঠিক আছে না সেই জিনিসটার উপরেই তো কাজ আমরা করছি। না আমি বলি সরকার যদি একটা পলিসি করে ওখানে এক্সপোজারটা তখন আসবে না। সরকার যদি একটা পলিসি করে, সরকার যদি একটা দায়িত্ব নেয় এই বাস্কেট ফান্ডটা করে, তাইলে ওটা এক্সপোজার বাইরেই থাকবে। সরকার চাইলে কি না পারে। শোনেন আমি বলি আপনাকে, আমাদের সরকারকে তো এটাই সাহসটা দিতে হবে যে আমরা করব, আপনারা আমাদেরকে আনি দেন, উই টেক দ্য রেসপন্সিবিলিটি। আমরা শোনেন আমরা যদি পুঁজিবাজার আমরা যারা আছি, ব্রোকারেজ হাউসেস, যারা মেনি ব্রোকারেজ হাউসেস, এবং এর মধ্যে কারা আছে সাবসিডিয়ারি কোম্পানি, মাদার বেঙ্গলের আপনার মাদার কোম্পানি, এরা যদি 13-14 কাদের ভাই আপনি শেষ করলে আমি মধ্যমের কাছে আমি শেষ করে দিচ্ছি, এরা যদি 15-16% লোন এনে রিপেমেন্ট করতে পারে, ওখানে আপনার 5-7% এনে পারবে না কেন? একটা ব্রোকারেজ হাউস কি ফেল করে যারা লোন নিয়েছে? কোনো ব্যাংক বলতে পারবে ফেল করেছে? হ্যাঁ না, এইরকম এক্সাম্পল কিন্তু নাই এখনো পর্যন্ত। সুতরাং আপনি ওই ফান্ডটা যদি বিল্ড আপ করা হয় এবং মার্কেটে যদি আস্তে আস্তে ইনজেক্ট করা হয়, লাগে না কাদের ভাই, লাগবে ভাই। না না কাদের ভাই কথাতেই আমি ফান্ডের পুলের কথা বলছেন, সেই ফান্ডের পুল তো প্রয়োজন নাই, শুধু একটা জিনিসই হয়ে যাক না যে ডিলার ব্রোকার যারা আছে ওরা ফান্ড অ্যাভেল করতে পারবে, যেটা 3 কোটি টাকা করেছিল, এখন সেটাকে আপনি 5 কোটি করে দেন। ফাইন তাহলে তো ফান্ড করার প্রয়োজন নাই। না এক্স্যাক্টলি করার প্রয়োজন নাই। ব্যাংকসে সেটা এক্সপোজারে না তাইলে নিয়ে ওটা আইদার অফ দি টু, হ্যাঁ আইদার করতে হবে, হ্যাঁ করতে হবে। আমার কথা যে ফান্ড আনার ব্যবস্থা করতে হবে, একটা বিষয় হলো আনার ব্যবস্থা করতে হবে। আমি একটা ফোন নিয়ে তারপর মজেম ভাই আপনার কাছে আসছি। যে দর্শক কে বলছেন, আপনার প্রশ্নটি করুন। জি আমি হচ্ছে আব্দুল সালাম, উত্তরা থেকে বলছি। জি ভাই বলেন। আমার প্রশ্নটা হচ্ছে কি, ওই যে আপনার শুনেন, আমার শেয়ার আছে আইসিবি তে, বুঝছেন? এখন আইসিবি থেকে আমি তো লোন নিয়ে কিনেছিলাম, এখন সেই কিছু কিছু শেয়ার আছে যেমন গতিহাটা, প্যারাগন, লেদার, এগুলি ধর কোনো ইকুইটি নাই, কিন্তু আমরা যে লোন নিচ্ছি সেই লোনের শেয়ারে ইনভেস্ট এখনো আইসিবি তুলতেছে। আমি বুঝলাম না এগুলি কেন হচ্ছে। আমাদের যদি আমার দর্শক আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমার মনে হয় যে আপনাকে 1-to-1 একটু আইসিবির সাথে বসতে হবে। এই জিনিসগুলো কিন্তু কোনো একটা দুইটা এরকম কেসের জন্য কোনো পলিসিগত কিছু বলা যাবে না, করা যাবে না। আপনার সবচাইতে ভালো হলো আপনি আইসিবির সাথে, আইসিবির এমডি এখন চেঞ্জ হয়েছেন, আপনি ওনার সাথে একটু বসে জিনিসটা আলোচনা করেন, নিশ্চয়ই আইসিবি আপনাকে হেল্প করবে। আইসিবি কিন্তু এখন অনেক ইন্টারেস্ট মওকুফ দিয়েছে এবং অনেক কাজ কিন্তু ওনারা করছেন। আপনি একটু আইসিবির সাথে যোগাযোগ করেন। মজেম ভাই আপনার কাছে একটু আমি যে বিষয়টা কাদের ভাই যেটা বললেন যে ব্যাংক পাবলিক লায়াবিলিটির যে ম্যাটারটা আছে, এইটা কেন কে রাইট দিছে ব্যাংকে যে এটা শেয়ার মার্কেটে? Actually, bank is not going to invest in share market. They are investing for industrialization. Number one, it should be a long-term policy. There should be a lock-in period for the financial institutions, banks. তারা তো ফটকা বাজারের মতো আপনার আমার মতো they should not invest. Professional investment-এ যাবে. Why there should be a question of risk of investment? আপনি এমন স্টেকে যাবেন কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বলতেছেন ব্যাংক থেকে বড় করে 15% যদি আপনি ব্যবসা করতে পারেন, হোয়াই দ্যাট ব্যাংকার ক্যানট মেক বিজনেস? উনি 10%-এ করুক, লং টার্ম করুক। আমার কথা হয়েছে অ্যাগেইন সেম, যে এক্সপোজার অর লায়াবিলিটি অফ দি ব্যাংক শুড বি ডিভাইডেড। যে স্টক মার্কেটে 10% ছিল, ব্রিং ইট ব্যাক টু 10%, নট টু দি ইকুইটি। কারণ আমাদের দেশে একটা উদীয়মান দেশ, এই দেশে ইউ ক্যানট ব্রিং দি লজ অফ আমেরিকা অর লন্ডন। এখানে আপনাকে নিজের মতো প্রথমে ফার্স্ট বিলিয়ন করার মতো আপনাকে স্ট্রাকচার দাঁড় করাইতে হবে। কান্ট্রি ইজ ইকোনমিক্যালি নাও ভায়াবল। হ্যাঁ, আমরা এই স্টক মার্কেটকে ভাইব করার জন্য আমরা এত চেষ্টা করতেছি, আমরা যদি নিজেরাই যদি একমত না হই,
যে আমরা হোয়ার উই হেড টু, আমরা কোথাও আমাদের মার্কেটটাকে কীরকম অবস্থায় দেখতে পারি। উই ওয়ান্ট টু সি এ ডেভেলপড ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ম্যাক্সিমাম চেষ্টা করব উইদিন দি রেগুলেশন, এবং সেই রেগুলেটরদের সঙ্গে প্যাচ আপ করতে হবে বিষয়গুলি। এটাই আমার। জি, ধন্যবাদ। আমি আরেকটা পয়েন্টে একটু যেতে চাচ্ছি, সেটা হলো যে আপনি নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগেও জিনিসটা পত্রিকায় এসছে যে প্রায় 20টার মতো এএমসি এবং মার্চেন্ট ব্যাংক আছেন যাদের এমডি অথবা সিও উইদাউট এনি অ্যাপ্রুভাল ফ্রম বিএসইসি, কয়েকটা মার্চেন্ট ব্যাংক কিংবা এএমসি আছে যাদের সিও এমডি নাই, তো অ্যাক্টিং সিওকে দিয়ে কাজ চালাচ্ছেন ওনারা। তো নিয়মটা হচ্ছে যে এএমসি, মার্চেন্ট ব্যাংকস, স্টক এক্সচেঞ্জগুলোর এমডি যখন নিয়োগ হবে তখন অ্যাপ্রুভাল লাগে ফ্রম এসইসি, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে প্রায় 20টার মতো কোম্পানি আছে এএমসি, মার্চেন্ট ব্যাংক, তাদের এমডি সিও অ্যাপ্রুভালই নাই। এখন এসইসি একটা ডিসিশন নিয়েছে এবং ওনারা এটাকে কাজ করছেন যে এদের অ্যাপ্রুভালের ম্যাটারটা। আপনি তো এটার সাথে ইনভলভ ছিলেন, আপনার কি মতামত? কেন এই যে একটা আইনের কাঠামোর মধ্যে আমরা কেন থাকতে চাই না, এই যে একটা অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন হয়, কেন এই মার্চেন্ট ব্যাংকসগুলো এই কাজগুলো করে? মূলত যে বিষয়গুলি হয়েছে 2010-এর পরে মার্কেট ধসের কারণে অনেক মার্চেন্ট ব্যাংকার্স বা এএমসি তাদের শেপটা ডিশেপড হয়ে গেছে। ফলে কিছু কিছু ক্ষেত্রে এফিশিয়েন্ট যে স্কিল প্রফেশনাল রাখার মতো রিটেনশন ক্যাপাসিটি ফিনান্সিয়ালি ছিল না। ফলে হয়েছে কি হয়, ওই সব সিওরা তাদেরও কিছু নিজস্ব কিছু অ্যাকাউন্ট ছিল, প্রফেশনাল ইন্টিগ্রিটি বলতে কিছু ছিল না আসলে। মূলত ওই সময় বাবেল মার্কেটে কিন্তু ওরাও ইনভেস্ট করছে। ফলে হয়েছে কি দে সাফার্ড অলসো, অনেকে স্যাক করছে, অনেকে নিজের থেকে স্লিপ করে চলে গেছে। তখন ইন অর্ডার টু মেনটেইন দি মানে রেগুলেটরি মিনিমাম ক্রাইটেরিয়া চার্জে কাউকে দিছে, 3 মাসের জন্য, পরে আর সুইটেবল ওইটাকে এক্সটেন্ড করেই চলছে। তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যখন লাইসেন্স রিনিউ করতে যায়, ইট ইজ এমপ্লয়েড যে তখন অটোমেটিক্যালি তারা এটা কোয়ারি করবে। এটা তো দীর্ঘদিনের কোনো প্রক্রিয়া না, তার লাইসেন্সই তো রিনিউ হবে না। এটা এএমসি বলেন, মার্চেন্ট ব্যাংকার্স বলেন, আদার্স বলেন। ইদানিং ভেঞ্চার ক্যাপিটাল আসছে, 3টে কোম্পানি এখন পর্যন্ত আসছে। তো আমি তো দেখলাম রুলস আর স্ট্রিনজেন্ট, এবং তাদেরকে খুব, যেহেতু আমি একটার মধ্যে ইনভলভ, এই জন্য বলছি, এত খুব স্ট্রিক্টলি তারা যেটা অবজার্ভ করছে যে সিইওর অ্যাপয়েন্টমেন্ট, সিইওর প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার এক্সপেরিয়েন্স, এগুলি কনসিডারেশনে নিয়েই তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তো কেউ যদি গ্যাপ থাকে, ডেফিনেটলি সিকিউরিটি বিএসইসি সেটাকে রিনিউয়ের আগে এটাকে একটা শর্ত দিয়েই তো করে ফেলতে পারে। জি রাইট, না আমি এই প্রসঙ্গে সেই কাজটা করছে। জি, আমি এক সেকেন্ড একটু বলে নেই। আমার কাছে এটা কিন্তু খুব সারপ্রাইজিং লাগতেছে যে বাতির নিচকে এতই অন্ধকার থাকে, হ্যাঁ, যে মার্চেন্ট ব্যাংকের দ্বারা এমডি বা সিমেন্ট কোম্পানি দে আর ওয়ার্কিং আন্ডার দি সিকিউরিটি কমিশন, ক্যাপিটাল মার্কেটের সাথে কাজ করে, কেউই কোনো খবর জানে এত বছর ধরে কাজ করতেছে। মানে এমনও দেখা গেছে কাদের ভাই যে চেয়ারম্যান এবং উনি এমডি, হ্যাঁ, এটা তো যিনি চেয়ারম্যান উনি এমডি সিইও। এটা আমার মনে একটা এর মধ্যে একটা জিনিস আমার কাছে মনে হয় যেটা আছে, সেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইজ নট এডিকুয়েটলি স্টাফড। ওখানে লোকজনের এখনো কিন্তু বিরাট ঘাটতি রয়ে গেছে, যার জন্য ওভারসি করার যে কাজ, এটা তো ধরলো তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। না, এত বছর পরে কেন? এবং এবং এই জিনিসগুলো তো আমাকে উইদিন ল রেগুলেশনটা মেনে চলতে হবে। না, কিন্তু দায়িত্বটা তো শুধু এসইসির। আপনারা এখন সমস্যাটা হয় কি, কিছু হলেই রেগুলেটরের সমস্যা। না, প্রবলেম ইজ আমার এখানে যেটা আইনে বলে দেয়া আছে সেটা আমি কেন মানবো না? এখন আমি যদি বলি যে আমি চেয়ারম্যান, আমি মালিক, আমার চেয়ে বেশি ভালো কি একটা, এটার জন্য তো গার্জিয়ান, শোনে রেগুলেটর গার্জিয়ান। তো এটা আমার মনে হয় যে এসএসসির ওখানে লোকজনের বিরাট ঘাটতি থাকাতেই কিন্তু ওটা ওভারসি করা সম্ভবপর হয় না। এখন তো ধরা পড়ছে, বাট আই এম ভেরি হ্যাপি যে এখন থেকে অন্তত এটা ওয়েল রেগুলেটেড হবে। আমি শেষ কমেন্টটা নিতে চাই 20 সেকেন্ডে, আমাদের শেষ প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে আসছি। আপনি যদি 20 সেকেন্ডে শেষ আপনার কমেন্ট যদি থাকে কিছু।
বাজারের জন্য? বাজারের জন্য আমার এটাই হলো আমাদের আস্থা ফিরে আসুক। আমি আস্থাশীল এবং আমি মনে করি যে নাও অ্যান্ড এগেইন বলতে হয় যে বিষয়টা হইল যে আমার নিজস্ব আস্থা আগে নিজে ফিরিয়ে নিয়ে আসি। আমাদের 250 জন ব্রোকার আছি, চিটাগং স্টক এক্সচেঞ্জে আছে 150+, আদার স্টেক হোল্ডার আছে, মার্চেন্ট ব্যাংকার্স আছে। আমরা নিজেরা আগে আমাদের নিজেদের ইউনিয়নটা হোক এবং আমাদের ইচ্ছাটার প্রতিফলন আমরা ঘটাই। কনফিডেন্সটা ফিরে আনতে হবে এবং সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আজকে আর সময় নাই আমাদের হাতে। আগামীকাল একই সময়ে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আমাদের সাথেই থাকবেন, এনটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।